হ্যালো স্টুডেন্টস, টপার্স বাংলায় থেকে তোমাদের স্বাগত। আশা করছি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগছে। তো আজকে যেটা আমরা ক্লাস করছি সেটা হচ্ছে জনন। তো জননের আমরা প্রথম ক্লাসে অযৌন জনন পড়েছিলাম, তারপরে অঙ্গ জনন। তো আজকে যেটা পড়ানো হচ্ছে একটা জনন হয় যেটা হচ্ছে যৌনক্রম পড়াচ্ছি আমরা, তারপরে আমরা যৌন জনন শুরু করে দেবো। অর্থাৎ যৌনক্রম যে অযৌন হয় তা হয় সেটা কখনো হয় না। তো যৌনক্রম জিনিসটা কি সেটা আগে আমাদেরকে জানতে হবে। কোন জীব, সে উদ্ভিদ হোক প্রাণী হোক যে কোনো, তার যদি ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড এবং পর্যায়ক্রমে চক্রাকারে আবর্তিত হয় তাদের আমরা বলি যৌনক্রম। অর্থাৎ সেই জীবে একটা দশা হয়তো ডিপ্লয়েড হতে পারে, আবার একটা দশা হয়তো হ্যাপ্লয়েড। এটা এরকম চক্র আকারে আবর্তিত হতে পারে, তখন তাকে বলা হয় যৌনক্রম। তো তাই আজকের যে ক্লাসটা হচ্ছে সেটা যৌনক্রমের উপর করানো হচ্ছে, ঠিক আছে? তো এই ডিপ্লয়েড জিনিসটা কি, আগে ফার্স্ট টার্মে যেটা ছিল, যখন ক্রোমোজোম গুলো জোড়ায় জোড়ায় সেটে অবস্থান করে। সাপোজ ধরো আমার আছে ক্রোমোজোম, মানুষের যেটা আছে 23 জোড়া ক্রোমোজোম বা 46টি। এটা মানে কি, আমরা দেহকোষ বলে দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড, আর আমাদের জনন কোষ সেটা হচ্ছে নাকি হ্যাপ্লয়েড। তো ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড, ট্রিপ্লয়েড এগুলো আবার কি? এগুলো আসলে কি, এই ডিপ্লয়েড মানে যখন তার ক্রোমোজোম সেটটা জোড়ায় জোড়ায় থাকে। অর্থাৎ সাপোজ আমাদের ক্ষেত্রে আসি, আমাদের ক্ষেত্রে 23 জোড়া ক্রোমোজোম আছে। জাস্ট উদাহরণ বলতে যাচ্ছি যে ডিপ্লয়েড মানে ধরো এটা যদি আমার মানুষের ক্রোমোজোম হয়, এটা হচ্ছে 1 নম্বর ক্রোমোজোম, সে এরকম জোড়ায় জোড়ায় থাকবে। 2 নম্বর ক্রোমোজোম, সেও হচ্ছে জোড়ায় জোড়ায় থাকবে। এরকম জোড়ায় জোড়ায় আছে বলে তাদেরকে বলা হয় ডিপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েড মানে কি, সে একটা থাকবে। অর্থাৎ আর 1 নম্বর ক্রোমোজোম সে একটা থাকবে, 2 নম্বর ক্রোমোজোম সেও একটা থাকবে, 3 নম্বর ক্রোমোজোম সব একটা করে থাকে। ডিপ্লয়েড মানে জোড়ায় জোড়ায় থাকবে, হ্যাপ্লয়েড মানে একা থাকবে। আরো আছে ধরো যারা বলে 3n, এই 3n মানে হচ্ছে ট্রিপ্লয়েড। এই ট্রিপ্লয়েড কেন বলছেন, কারণ এর যত যে ক্রোমোজোম সেট গুলো থাকে সে 3টা করে সেটে থাকবে। ধরো 1 নম্বর ক্রোমোজোম এই 3টা সেটে থাকবে, 2 নম্বর সেও 3টে সেটে থাকবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে ডিপ্লয়েড বলতে কি বোঝাচ্ছে, হ্যাপ্লয়েড বলতে কি বোঝাচ্ছে। তো যখন কোনো জীবের তার ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড এরকম চক্রাকারে আবর্তিত হয় তখন তাকে আমরা বলছি কি যৌনক্রম। তো যৌনক্রম মেইনলি যদি আমরা উদ্ভিদের ক্ষেত্রে আসি, সমস্ত উদ্ভিদ বলতে কি কি আসবে, উদ্ভিদ বলতে আসবে শৈবাল, মসবর্গ, ফার্নবর্গ, ব্যক্তবীজী, গুপ্তবীজী। আমি কিন্তু ব্যক্তবীজেরও ক্ষেত্রে যেটা বলো মসবর্গ ক্ষেত্রে, যাকে ব্রায়োফাইটা বলা হয়, ওদেরও কিন্তু এই যৌনক্রম দেখতে পাই, কারণ তাদেরও হ্যাপ্লয়েড, তারও ডিপ্লয়েড। ফার্নেরও দেখতে পাই। বাট দেখবি তোমাদের ক্লাসে 10-এ লেখা আছে বইতে ফার্নের যৌনক্রম। তাহলে আপনি বললেন মসবর্গে বলেছেন, ফার্নবর্গে কেন বলছে না? কারণ ফার্নবর্গের যৌনক্রমটা কিন্তু স্পষ্ট ভাবে দেখা যায় না, গাছ তো একবারই ছোট, কি করে বোঝা যায়? ফার্ন গাছ যেটা হয় সেই গাছদের তারপরে তাদের ব্যক্তবীজও ভালো স্পষ্ট হয়ে যায়, হিসাব মতো ফার্ন গাছ যারা প্রথম শুরু যৌনক্রমটা স্পষ্ট বোঝা যায়। মসবর্গের যৌনক্রম দেখা যাচ্ছে, যেহেতু স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি না তাই ওদের হচ্ছে কি বইতে নেই। তো আজকে যে যৌনক্রমটা পড়াচ্ছি সেটা কোন গাছের, ফার্নবর্গ, যাকে টেরিডোফাইটা বলা হয়, ঠিক আছে? আর এর মজার ব্যাপার কি, এই ফার্নবর্গের কিছু বৈশিষ্ট্য আছে। এই হলো প্রথম উদ্ভিদ যে স্থলজ অর্থাৎ স্থলে হয়, আর প্রথম উদ্ভিদ গোষ্ঠী যার জাইলেম এবং ফ্লোয়েম থাকে। বাট একটা দুঃখের বিষয় হলো কি, এর কিন্তু ফুল হয় না, তাই হচ্ছে অপুষ্পক। আচ্ছা ফার্নবর্গের তাহলে এক্সাম্পল কি, ফার্ন গাছ তো যেটা বলি আমরা বলি ফার্ন গাছ, আসলে ওদের অনেক নাম আছে। বা এই বর্গের গোষ্ঠীর একটা উদাহরণ হচ্ছে সব থেকে, তোমরা খাও শুষ্নি গাছ, শুষ্নি পাতা খাও ভেজে, যেটা সে হচ্ছে এর গোষ্ঠীর মধ্যে পড়ছে। তো এদের কোনটা হ্যাপ্লয়েড কোনটা ডিপ্লয়েড আমরা স্পষ্টভাবে দেখতে পাই, তাই এটা বোঝা যাচ্ছে। তাই তোমাকে হয়তো পরীক্ষা দিল যে ফার্নবর্গের যৌনক্রম লেখো, খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাহলে কি করতে হবে, প্রথমে আমাকে যৌনক্রমটা লিখতে হবে এবং কেমন হয় সেটা করতে হবে।
যারা ফান বর্গ তাহলে ওদের নিশ্চয়ই দুটো দশা হবে, একটা 2n মানে ডিপ্লয়েড আর একটা n, তাই যৌনক্রম বলেছি। যদি একটা দশা বলতো তাহলে হয় ডিপ্লয়েড বা হ্যাপ্লয়েড। এদের ক্ষেত্রে প্রধান যে দশা জীবটা, প্রধান জীব মানে কি, যেটা মেইন। আমাদের স্কুলে প্রধান কে, তোমাদের স্কুলে প্রধান কে, হেডমাস্টার। ঠিক তেমনি এদের ক্ষেত্রে এই ফান বর্গের এর দুটো হয়, একটা প্রধান দশাটার নাম হচ্ছে রেণুধর দশা। কেন রেণু বলে, আশা করি বুঝতে পারছো, যে রেণু তৈরি করে বলে রেণুধর দশা বলা হয়। আর সবসময় মনে রাখবে, যে কোনো উদ্ভিদ গোষ্ঠী হোক সবার ক্ষেত্রে রেণুধরটা সবসময় কি প্রকৃতির হতে হবে, ডিপ্লয়েড প্রকৃতির হতে হবে, হ্যাপ্লয়েড কখনো হয় না। এই রেণুধরকে ইংলিশে বলা হয় স্পোরোফাইটি। পরীক্ষায় দেয় না, তো মনে রাখতে হবে, যদি কখনো দেয় যে স্পোরোফাইটি আসলে কি। ঠিক আছে, এই রেণুধর দশা, আচ্ছা আমি এই সাইড থেকে লিখছি তাহলে চক্রটা করতে সুবিধা হবে। তাহলে হচ্ছে রেণুধর দশা, যা হচ্ছে ডিপ্লয়েড। আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম অযৌন জনে যে ফানবর্গের পাতায় নিচে কিছু রেণুগুলো জমা হয়, মনে আছে? সেগুলোকে বলি সোরাস। তাহলে এরা ফার্স্ট কি তৈরি করবে, সোরাস তৈরি করবে, যেটা হলো ডিপ্লয়েড, তাই কি না? এবার এই সোরাসটায় অনেকগুলো রেণুস্থলী থাকবে, মানে রেণুস্থলী গুলো সোরাস তৈরি করছে, যেটা ডিপ্লয়েড, মানে জোড়া জোড়া সেট। এই রেণুস্থলী কি করে, রেণু মাতৃকোষ তৈরি করে, আর রেণু মাতৃকোষও কিন্তু ডিপ্লয়েড। চক্র আকারে না হলেও জাস্ট বোঝো আগে, পরে হয়তো তোমরা চক্র আকারে শিখবো। ঠিক আছে, এই রেণু মাতৃকোষ মন দিয়ে শোনো, যেহেতু ডিপ্লয়েড তাই ও মিওসিস কোষ বিভাজন করবে। ওকে, কোষ বিভাজনে পড়েছিলে কি, যে মাতৃকোষ সে ডিপ্লয়েড, সে পরপর দুবার বিভাজিত হয়ে মোট 4টি হ্যাপ্লয়েড তৈরি করে, কোষ তৈরি করে, সেটা হচ্ছে মিওসিস। অর্থাৎ মিওসিসে কি হয়, 2n থেকে n হচ্ছে। তার মানে রেণু মাতৃকোষ, রেণু মাতৃকোষ কেন বলছে, যে কোষটা হচ্ছে রেণু তৈরি করে তাকে রেণু মাতৃকোষ বলি। সে ডিপ্লয়েড, তাই সে যেহেতু মিওসিস কোষ বিভাজন করছে, তাই যে রেণু তৈরি করবে, এবং সেই রেণুটা তাহলে অবশ্যই হ্যাপ্লয়েড হবে। কেন, মিওসিস কোষ বিভাজন করেছে বলে। যদি মাইটোসিস করতো 2n, বাট মনে রাখবে রেণু সবসময় হ্যাপ্লয়েড হতে হবে। এই রেণুতে একটা কোশ্চেন আসতে পারে, জাস্ট লিখছি, জাস্ট কোশ্চেন তোমাকে দিবে যে অযৌন জননের এককের নাম কি, তার উত্তর হবে কি, রেণু। এখানে সুবিধা হবে। এবার এই রেণু কি তৈরি করবে, হালকা বৃদ্ধিয়াবহ হয়, ফান বর্গের একটা দশা তৈরি করবে, তাকে বলি প্রোটোনেমা। তাই প্রোটোনেমাটা রেণু থেকেই হচ্ছে, রেণু হ্যাপ্লয়েড, তাহলে প্রোটোনেমাটাও হবে হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে কি, ক্রোমোজোম গুলো একটি সেটে অবস্থান করছে। এবার এই প্রোটোনেমা সে কি করে, পরে লিঙ্গধর দশায় রূপান্তর হয়ে যায়। এই লিঙ্গধরটা হচ্ছে ইম্পর্টেন্ট, কেন, এর দুটো দশা হয়, সমস্ত গাছের দুটো দশা হয়, একটা ডিপ্লয়েড আর একটা হ্যাপ্লয়েড। সরি, বলা হয় না, রেণুধর আর লিঙ্গধর। আর লিঙ্গধর সবসময় হ্যাপ্লয়েড হয়, কখনো লিঙ্গধর ডিপ্লয়েড হয় না। তোমাকে কোশ্চেন দেয় যে ফান বর্গের গাছের প্রধান দশা কোনটা, সেটা হচ্ছে রেণুধর দশা। এবার এই লিঙ্গধরটার নাম আছে, এই লিঙ্গধরকে বলা হয়, আমি অপর নামে দিলাম প্রোথ্যালাস। ওকে, এই লিঙ্গধর কি করে, সে হেটারোস্পোরাস মানে দু রকম রেণু তৈরি করে, একটা বড় আর একটা ছোট। আমি ব্যাকে দিলাম না এখানে, তো বাদ দাও, এখানে দরকার নেই আমাদের, সেটা পরে ডিটেলস। অনেক ফার্মগোট হেটারোস্পোরাস করে, অনেকে হোমোস্পোরাস মানে সমরেণু করে, অনেকে অসমরেণু করে, সেটা বাদ দাও। তো লিঙ্গধর কি করে, একটা লিঙ্গধর সে স্ত্রীধানী তৈরি করে, হ্যাপ্লয়েড, আরেকটা করে পুংধানী তৈরি করে। ঠিক আছে, তাহলে স্ত্রীধানী হচ্ছে হ্যাপ্লয়েড আর পুংধানী হ্যাপ্লয়েড।
দেখো এটা কিন্তু বোঝানোর জন্য করেছি, এখানে মিওসিস ঢুকাবে, তো তোমরা বইতে খুব সুন্দরভাবে দেওয়া আছে, ঠিক আছে। এবার এই পুংধানী আর স্ত্রীধানী এ কি করবে, গ্যামেট তৈরি করবে। কেন, লিঙ্গধর যে সে গ্যামেট তৈরি করে। যেহেতু মন দিয়ে শুনবে, তোমরা ছোটবেলা থেকে পড়ে এসেছো যে গ্যামেট তৈরি হয় মিওসিস পদ্ধতিতে, কিন্তু এখানে গ্যামেটটা মাইটোসিস হবে। তো কেন মাইটোসিস হবে, তার কারণ আছে। দেখো এখানে যে দশাটা স্ত্রীধানী সে হ্যাপ্লয়েড, তাহলে এই স্ত্রীধানী যদি মিওসিস পদ্ধতিতে গ্যামেট তৈরি করতো, তাহলে গ্যামেটের হতো কি n/2। কারণ আমরা কি জানি যে মাতৃকোষে যা ক্রোমোজোম সংখ্যা আছে, প্রকৃতি আছে, তার মিওসিস বিভাজন করলে তার অর্ধেক হয়ে যায়, মানে n/2 হয়ে যেত। তাই এরা কি করে, এরা হচ্ছে মাইটোসিস পদ্ধতিতে গ্যামেট তৈরি করে। আর স্ত্রীধানী সে কি গ্যামেট করবে, স্ত্রী গ্যামেট তৈরি করবে যেটা হ্যাপ্লয়েড। আর পুংধানী সে কি গ্যামেট করবে, পুং গ্যামেট তৈরি করবে যেটাও হ্যাপ্লয়েড। গ্যামেটটা মিলিত হবে, যাকে নিষেক হবে, ঠিক আছে। নিষেক হয়ে যাবে তৈরি করবে, তার নাম জাইগোট। তাহলে স্ত্রীধানী n, স্ত্রী গ্যামেট n আর n 2n, তো জাইগোটটা হচ্ছে 2n। ওকে, বোঝা গেছে তো। এবার জাইগোটটা পরে হয়তো ভ্রূণে রূপান্তর হলো, সে 2n, পরে সে আবার রেণুধর দশায় রূপান্তর হয়ে যায়। তাহলে দেখো এই ডিপ্লয়েড বক্স করে দিলাম, আর হ্যাপ্লয়েড এই দুটো দশা দেখা যায় বলে যৌনক্রম। তার মানে আমি যে এখানে আলাদা করে দিই, এই এতটা হচ্ছে দেখো সবাই n, মানে হ্যাপ্লয়েড দশা, দেখো সবাই n, আর এখানে দেখো সবাই n, তার মানে কি দশা, ডিপ্লয়েড দশা। তাই হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দেখা যাচ্ছে বলে একে আমরা কি বলছি, যৌনক্রম। আশা করি বোঝা গেছে। নেক্সট দেখো, এবার আমরা জনন চ্যাপ্টার শেষের পথে আসি। খুব তাড়াতাড়ি অগাস্ট মাসে তোমাদের এক্সাম আছে, তাই খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি। যৌন জনন আসি, সব থেকে অ্যাডভান্স একটা প্রসেস। কাকে বলে, যে পদ্ধতিতে ভিন্ন ধর্মী দুটি গ্যামেটে, এই ভিন্ন ধর্মী গ্যামেট বলতে দুটো গ্যামেট বোঝাচ্ছে, একটা পুং গ্যামেট, আরেকটা হলো স্ত্রী গ্যামেট। মিলনের ফলে অপত্য জীবের সৃষ্টি হয়, তাকে আমরা বলছি যৌন জনন, ঠিক আছে। তো কারা করে, সমস্ত প্রাণী যৌন জনন করে, উদ্ভিদও করছে, এবং কিছু নিম্ন শ্রেণীর জীব তারাও যৌন জনন সম্পন্ন করে। কিন্তু এই যৌন জনের কিছু বৈশিষ্ট্য থাকে, তাই জন্য আমরা ওদের, দেখো যদি আমরা বলি কিছু জীব, সে তো নিম্ন ছোট, সেও যৌন করছে, আর যারা উন্নত জীব তারাও যৌন করছে। তো ওটা একই প্রসেস কেন বলছি, কারণ কিছু বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যের প্রেক্ষিতে আমরা তাদেরকে যৌন জনন বলতেছি। তো ফার্স্ট বলছে এক মাতৃজীব, বা হয়ে প্যারেন্টাল করছি, পিতৃমাতৃ, অর্থাৎ দুটি জীবের প্রয়োজন যৌন জনে। এবার টুইস্ট আছে, একটা জীবকে পিতা হতে হবে, মানে পুরুষ হতে হবে, আরেকটা হতে হবে মহিলা, ঠিক আছে। কেন, পুরুষ পুং গ্যামেট তৈরি করবে, মহিলা স্ত্রী গ্যামেট তৈরি করবে। তাই যৌন জনের দুটি জীবের প্রয়োজন, বাট স্যার না, কিছু কিছু আবার একটা জীবের ক্ষেত্রে প্রয়োজন। তার ক্ষেত্রে কেন, অর্থাৎ আমি জীবকে, প্রাণীকে একেবারে উড়িয়ে দিলাম, অত আমি অ্যাডভান্সে যাচ্ছি না, যে তোমার মাধ্যমিকে বেশি লাগবে না। জীবকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে উভলিঙ্গ, আর একটা একলিঙ্গ। উভলিঙ্গ মানে কি, একই জীব দেহে যদি পুং জননতন্ত্র আর স্ত্রী জননতন্ত্র, এই জননতন্ত্র কি, আসল পুং গ্যামেট, গ্যামেট জিনিসটা কি, আমার মানব দেহে বা যারা প্রাণী আছে বা জীব দেহ আছে, তারা জনন অঙ্গ থাকে, সেই জনন অঙ্গ কি করে, গ্যামেট তৈরি করে। ঠিক সেমনি কিছু প্রাণীও আছে, উদ্ভিদের কথা বাদ দাও, অনেক উদ্ভিদ উভলিঙ্গ হয়, সেটা আমরা পরে পড়বো। কেঁচু বা এদের ক্ষেত্রে কি হয়, কেঁচোর ক্ষেত্রে একটা আলাদা ব্যাপার আছে, টুইস্ট হয়ে যাওয়ার পরে। ফিতাকৃমি, এদের ক্ষেত্রে কি হয়, একই জীব দেহে পুং জননাঙ্গ থাকে, স্ত্রী জননাঙ্গ থাকে। তাহলে ফিতাকৃমির ক্ষেত্রে কি, একটা জীবই লাগে, অর্থাৎ এটা যদি ফিতাকৃমি হয়, এটা ধরো ফিতাকৃমি, এখানে তার পুং জননাঙ্গ আছে
আর এখানে তার স্ত্রী জননাঙ্গ আছে। পুং জননাঙ্গ পুং গ্যামেট আর স্ত্রী জননাঙ্গ স্ত্রী গ্যামেট তৈরি করবে, তার ফলে জীব হতে হবে। আবার এক লিঙ্গ মানে কি, যার পুরুষ আর স্ত্রী আলাদা হয়। তাহলে এই ক্ষেত্রে মেইন ব্যতিক্রম উভলিঙ্গ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দুটি জীব হতে হবে। কেন দুটি জীব লাগবে? কেন দুটি জীবের থেকে ইম্পর্টেন্ট, এই জনে প্রথমে গ্যামেট তৈরি হতে হবে। যদি গ্যামেট তৈরি না হয় কখনো যৌন জনন হবে না। ঠিক আছে? আর নেক্সট কি বলেছে, এবার গ্যামেটের নিষেধ হবে, নিষিদ্ধ জীব। আর এই যে টাইমটা, অর্থাৎ প্রথমে যে স্টেপ বাই স্টেপ যেগুলো হচ্ছে, এটা খুব অনেক সময় লাগে, তাই যৌন জননটা খুবই সময় সাপেক্ষ। আর যত জনন পদ্ধতি আছে সব থেকে জটিল এবং আর সব থেকে হচ্ছে উন্নত। আমি সুবিধাও বলে দিলাম। কেন? যেহেতু দুটি জীবের দুটি গ্যামেটের মিলনের ফলে হচ্ছে, তাই যৌন জননের ফলে জীবেদের কি ঘটে? প্রকরণ ঘটছে। আর প্রকরণ ঘটা মানে জীবেদের কি ঘটবে? বিবর্তন ঘটবে। এই কারণগুলোর জন্য, এই কটা কারণের জন্য যৌন জনন অযৌন জননের তুলনায় উন্নত হয়। তা তোমায় কোশ্চিন দেয় যে একটি জীব অযৌন জনন করে, তাহলে আর একটি জীব যৌন জনন করে, তাই তাদের ক্ষেত্রে কোনটা উন্নত হবে এবং তার কারণ ব্যাখ্যা করো, তাহলে ইজিলি তোমরা পারবে। ঠিক আছে? তো এইখানে যৌন জননের ক্ষেত্রে ক্লাস 10-এ তোমাদের সিলেবাসে যেটা দিয়েছে উদ্ভিদ সম্পর্কে দিয়েছে। তার মানে কেন উদ্ভিদ কেন দিয়েছে? কারণ উদ্ভিদের কোন পার্টটা দিয়েছে? উদ্ভিদের ফুল পার্টটা বর্ণনা করেছি। ফুল কেন বর্ণনা করব সেটাও জানতে হবে। আমি বলেছিলাম কি, যে যৌন জনন করতে হলে গ্যামেট তৈরি করতে হবে, তাহলে ফুল তো গ্যামেট নয়। আসল উদ্ভিদের ক্ষেত্রে ফুলেই গ্যামেট তৈরি হয়। তার মানে ফুল হচ্ছে জননাঙ্গ। তার মানে যাদের ফুল হয় না, প্যাসিভলি ভাবো, তারা কিন্তু যৌন জনন সম্পন্ন করবে না। তো ফুল জিনিস জানি, তাহলে ফুলের ধরো এটা ডাল, এখানে ফুল হলো পুষ্পবৃন্ত বলি। এবার এই পার্টটা, আচ্ছা আমি একটা একটা করে বলছি, দেখো মনে শুনবে। ফুলের দুটো পার্ট হয়, একটা সাহায্যকারী, একটা অত্যাবশ্যীয় স্তবক। অত্যাবশ্যীয় স্তবক মানে কি, যে যৌন জনে সাহায্য করে না, বাট সরি ভুল বলা হলো। তার মানে ফুলের দুটি আছে, একটা হচ্ছে সাহায্যকারী স্তবক, যেটা আমরা আজকে ফার্স্ট শুরু করব, আর একটা হচ্ছে জনন স্তবক। সাহায্যকারী স্তবকে মেনলি দুটো হবে, একটা বৃতি আর একটা হচ্ছে দলমণ্ডল। আর জনন স্তবকে দুটো হবে, একটা হচ্ছে পুংকেশর চক্র আর একটা হচ্ছে গর্ভকেশর চক্র। বুঝা গেছে? তো আমরা ফুলের যে পার্টটা ফুল সাজিয়ে, এটা দেখবে গাছের ফুল, আমি পরে ক্লাসে দেখি ফুল কেটে দেখানোর চেষ্টা করব। এই যে যেই পার্টটা ফুল অংশ আছে না, একে বলি আমরা পুষ্পাক্ষ। এই পুষ্পাক্ষর উপর ফুল সাজানো থাকে, তার উপরে যে গ্রিন কালার সবুজ রঙের যেরকম উল্টানো ঘন্টার মতো স্ট্রাকচার দেখতে পাচ্ছ না, একে বলা হয় বৃতি। ঠিক আছে? তাহলে বৃতি কোনটা? তাহলে ফুলের এই যে পার্ট গুলো দেখতে পাচ্ছ, এই পার্টকে বৃতি। তাহলে বৃতি যদি আমি এই এক একটা কাটি, তাহলে বৃতির প্রতিটা অংশকে বলা হয় বৃত্তাংশ, বা ইংলিশে বলা হয় সেপাল। বৃতি ফুলে দেখেছো কি রঙের হয়? সবুজ বর্ণের হয়। সবুজ কেন হচ্ছে? ক্লোরোফিল আছে বলে। তার মানে কি, এরা সালোক সংশ্লেষ করতে পারে। আর কি কাজ? কুঁড়ি অবস্থায় ফুলকে ঢেকে রাখে। তার দুটো কাজ পেলাম। বৃতি কি করে? এক হচ্ছে কুঁড়ি অবস্থায় ফুলকে ঢেকে রাখে, আর সেকেন্ডলি হচ্ছে কি বলো, সালোক সংশ্লেষ করে। বৃতির পরে যে পার্ট গুলো থাকে, তার বৃতির কাজ হলো যে কালার এরকম পার্ট থাকে, এটাকে বলা হয় দলমণ্ডল।
এই রঙিন হয়, অবশ্য সাদাও হয়। মেইনলি রঙিন কেন হয়? তো দলমণ্ডল কি বৃত্তির পরে যে পাপড়ির মতো, এর এক একটা পাটকে বলা হয় দলাংশ। দলমণ্ডলের এক একটা পাটকে বলা হয় দলাংশ বা ইংলিশে বলা হয় পেটাল। বোঝা গেছে? এবার তুমি তাহলে কি ভাবো, তাহলে কালার হয় কেন? অনেক ফুলে রঙিন হয়, এক ফুলে সাদা হয়। ঠিক আছে, বিয়ে বাড়ি যাচ্ছ, স্কুলের ড্রেস পরে যাবে কখনো? সবাই তো সাদা জোরে পাই, ক্যাটারার ভাববে কি ভাবে? আবার একই কালার পরে গেলেও হবে। এখন আমাদের ক্যাটারার পিঙ্ক কালারও পরে নেয়। তাই দলমণ্ডল এটা কেন বলতে আছি? আকৃষ্ট করার জন্য আমরা বেশ কালার ড্রেস পরি না? ঠিক তেমনি এই অনেক ফুলের পাপড়ি কালার হয় কেন? পতঙ্গকে আকৃষ্ট করা, যাতে পরাগযোগ হতে পারে। পরাগযোগটা কি আমরা পরবর্তী ভিডিওতে বলতেছি। তাহলে এটা রঙিন হয় কেন? গাছকে পতঙ্গকে আকৃষ্ট করা। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি সাদা, তাহলে সে আকৃষ্ট দিতে হবে। তখন সাদা ড্রেস পরে কি প্রচুর সেন্ট মেখে যাবো, সেটা পরে আসতে বলবো, তারাও দেরি আছে আমাদের। তাহলে দলমণ্ডল হলো আর বৃত্তি হলো। ঠিক আছে, এর ফুলে অ্যাকচুয়ালি অন্য আঁকতে হয়, বাট আমি বোঝানোর জন্য যেরকম আঁকতেছি তোমাদের, সেটা দেখে নিবে। এবার কি বলেছে, স্ত্রী স্তবক আসি। এটা হচ্ছে স্ত্রী স্তবক। এই যে স্টারটা, এইটা হচ্ছে মাথায় দেখতে পাচ্ছ অংশটা, একে বলে গর্ভমুণ্ড। এই গর্ভমুণ্ডে পরাগ রেণু এসে পড়ে। তারপরে না এরকম আছে না, এটাকে বলা হয় গর্ভদণ্ড। আর ফুলামতো অংশ, একে বলা হয় গর্ভাশয় বা ডিম্বাশয়। তাহলে একটা কি স্ট্রাকচারে তিনটে থাকে, এটাকে বলা হয় স্ত্রী স্তবক বা গর্ভকেশর চক্র। বুঝা গেছে? এর ভেতরে কিন্তু এরকম থাকে, এবং ছোট 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 ডিম্বাণু থাকে। এটা হচ্ছে ডিম্বাণু। ঠিক আছে, এই গর্ভাশয়টা নিষেকের পর কিসে রূপান্তর হয়ে যায়? ফলে। আর ডিম্বাণুটা বীজে রূপান্তর হয়ে যায়। ঠিক আছে, আবার দেখবে এরকম একটা পার্ট থাকে, বুঝা গেছে? এরকম এই যে মাথায় পার্টটা, এই মাথা পার্টকে আমরা বলি পরাগধানী। আর এই যে ডাঁটির মতো অংশ আছে না, একে বলি আমরা পুংদণ্ড। তার মানে এই দুটো আসলে কি পুংস্তবক বা পুংকেশর চক্র। তাহলে আমি একটা ফুল আঁকলাম, যেই ফুলে দেখো বৃত্তি আছে, দলমণ্ডল আছে, পুংস্তবক আছে, স্ত্রীস্তবক আছে। যে ফুলে এই চারটি ফুল থাকবে, তাই ফুলটাকে আমরা কি ফুল বলবো? আদর্শ ফুল। ঠিক আছে, আর সব থেকে ইম্পর্টেন্ট, ওই ফুলকে আমরা বলছি সম্পূর্ণ ফুল। তাহলে সম্পূর্ণ ফুল কাকে বলে? যে ফুলে বৃত্তি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক থাকবে, তাকে আমরা সম্পূর্ণ ফুল বলি। আবার দেখো একই ফুলে পুংকেশর আছে আর গর্ভকেশর আছে, মানে পুং জননতন্ত্র জননাঙ্গ আছে, আবার স্ত্রী জননাঙ্গ আছে। গর্ভকেশর মানে ফুলেদের স্ত্রী জননাঙ্গ, আর পুংকেশর মানে ফুলেদের পুং জননাঙ্গ। তাহলে একই ফুলে আছে বলে, তাহলে এই ফুলটা কি ফুল? আমি ফুলটা এঁকেছি উভলিঙ্গ। তার মানে বুঝতে পারছি, দেখো উভলিঙ্গ ফুল মানে সম্পূর্ণ। বাট যদি এর পাশে আর একটা ফুল আনলাম, সাপোজ ধরো আমি একটা ফুল আনলাম, এটা ফুলের পাপড়ি আর এটা তার বৃত্তি, সবই আছে, বাট ওই ফুলে কিন্তু শুধু পুংকেশর চক্র আছে। তাহলে মন দিয়ে শোনো, তাহলে এই ফুলের কি আছে? বৃত্তি আছে, দলমণ্ডল আছে, পুংকেশর চক্র আছে, কিন্তু কি নেই? গর্ভকেশর নেই। তার মানে শুধু পুং জননাঙ্গ আছে। তাহলে এই ফুলটা কি ফুল? এক লিঙ্গ ফুল। তাই যদি কোনো ফুলে হয় পুংকেশর চক্র বা গর্ভকেশর চক্র, যে কোনো একটা থাকবে, তাকে আমরা বলি
এক লিঙ্গ ফুল, আর দুটো থাকলে উভলিঙ্গ। তার মানে এই এক লিঙ্গ ফুলে দেখো চারটা পার্ট কি আছে না, তবে এখানে ক্ষেত্রে কি নেই, গর্ভকেশর নেই। আমি স্ত্রী ফুল আঁকতাম, সেখানে কি থাকবে না, স্ত্রী ফুলে পুংকেশর চক্র থাকবে না। তার মানে এক লিঙ্গ ফুলকে কখনো কিন্তু আমরা সম্পূর্ণ ফুল বলবো না। তাহলে সম্পূর্ণ ফুলের তাকে কি বলা হয়, অসম্পূর্ণ ফুল। তাহলে যে ফুলের একটা কি কোন স্তবক বা তার বেশি স্তবক কি না থাকে তাকে বলে অসম্পূর্ণ। তার মানে এক লিঙ্গ ফুল মানে অসম্পূর্ণ। তোমার চোখের মাঝে যে এক লিঙ্গ ফুল তা সেটা অসম্পূর্ণ। কুমড়ো ফুল তার পুরুষ ফুল আলাদা, স্ত্রী ফুল আলাদা, তার ওটা এক লিঙ্গ ফুল। বাট জবা ফুল তার পুংকেশর আছে, গর্ভকেশর আছে, তাই ওকে বলতে হয়, বলা হয় কি সম্পূর্ণ ফুল। ঠিক আছে, এবার এক লিঙ্গ ফুল হলো, উভলিঙ্গ হলো। এবার একটা জিনিস বলা হয়, যদি আমরা রজনীগন্ধা পুষ্পপুট আসবো, এবার পুষ্পপুট কাকে বলে? যদি রজনীগন্ধা ফুল হয়, দেখো রজনীগন্ধা ফুল এরকম হয়, হ্যাঁ কি না? দেখবে এটা গ্রিন এবং গ্রিনের সঙ্গে সাদা মিশে গেছে। এই সবুজ পাটটা আসলে কি, এই সবুজটা হচ্ছে বৃতি, আর সাদাটা হচ্ছে ওদের দলমণ্ডল, যাকে আমরা কি আলাদা করতে পারি? কখনো পাই না। মানে রজনীগন্ধা ফুলের বৃতি আর দলমণ্ডল যুক্ত হয়ে গেছে। যে ফুলের বৃতি দলমণ্ডল যুক্ত থাকে, আলাদা করা যায় না, তাকে বলি আমরা পুষ্পপুট। তাহলে কি ফুল? পুষ্পপুট। এর প্রতিটা পাট, আমি একদম পাটকে আলাদা করি, এই পুষ্পপুটের প্রতিটা পাটকে বলা হয় পেপাল। তাহলে পুষ্পপুটের এক্সাম্পল কি হলো? রজনীগন্ধা, পেঁপে ফুল, দেখে পেঁপে, নারকেলও সেম দেখা যায়। বুঝা গেছে? আজকে এতটাই থাকুক। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দেব, যেটা কেমন নিষেক হয় আর কেমন পরাগ হয়। ঠিক আছে, ওকে, গুড বাই।